গাছিয়া কুটার তৃতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগতম। এই পর্বটি খুবই বিশেষ, তাই এটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ এই পর্বের শেষে জানা যাবে কুডোর আসল ক্ষমতা আসলে কি। পর্বের শুরুতে আমরা দেখি জেন কাউকে ফোন লাগাচ্ছে। দেখে মনে হচ্ছে জেনের মতো ইনিও একজন ট্রেনার। জেন সেই লোকটিকে জানায় যে সে এমন একজনকে খুঁজে পেয়েছে যার মধ্যে স্ট্রং পোটেনশিয়াল আছে এবং তাকে সে নো ম্যানস ল্যান্ডে খুঁজে পেয়েছে। জেন তাকে এটিও জানায় যে এই লোকটির ক্ষমতাও আছে, আর যেহেতু সেই ক্ষমতা বেশ অনন্য ছিল তাই সে তাকে ট্রেনারের জন্য রিক্রুটও করে নিয়েছে। আমরা দেখি কুডোকে জেন একজন ডাক্তারের কাছে নিয়ে এসেছে। কুডো জেনের কথা শুনছিল এবং সে বলে, আমি তোমাকে কবে বললাম যে আমি তোমার সাথে জয়েন করতে চলেছি? জেন বলে, তোমার কাছে আর কোনো বিকল্প আছে নাকি? ঠিক তখনই সেই ডাক্তার যে কুডো ট্রিটমেন্ট করছিল সে জোরে চিৎকার করে বলে, তুমি খুব ভাগ্যবান ছেলে। এরপর কুডো ভয়ে ভয়ে বলে, আরে বুড়ো লোক, আসলে কি হয়েছে? ডাক্তার জানায়, প্রথমত তুমি নো ম্যানস ল্যান্ডে হারিয়ে গিয়েছিলে, যা থেকে স্পষ্ট বোঝা যায় যে তুমি খুব বোকা। যদি তুমি আর কিছুক্ষণ সেখানকার বাতাসে শ্বাস নিতে তাহলে নিশ্চিত মারা যেতে। এরপর তুমি কিডন্যাপও হয়েছিলে। মানতে হবে তোমার ভাগ্য খুব খারাপ, তাই তোমার এই ইয়াং ট্রেনারের ধন্যবাদ করা উচিত। আর আমি কোনো বুড়ো লোক নই, একজন মহিলা। এখন তুমি তাড়াতাড়ি টাকা দাও আর এখান থেকে বিদায় হও। ডাক্তারের বিলও জেনি দেয় এবং তার জন্য কুডো তাকে ধন্যবাদও জানায়। কুডো এরপর আরও বলে যে তাকে শুধু ইনফরমেশন দরকার, তার কাছে এই ট্রেনার হওয়ার মতো সময় নেই। জেন বলে, তোমার এভাবে কিডন্যাপ হওয়া থেকে তোমার এতক্ষণে মালুম হয়ে যাওয়া উচিত যে এখানকার লোকেরা এই ফ্লাইটের লোকেদের সাথে কেমন আচরণ করে। তুমি বেশক যাও, লোকেদের জিজ্ঞাসা করতে পারো, কিন্তু তারপর তাদের শীঘ্রই মালুম হয়ে যাবে যে তুমি কোথা থেকে এসেছো এবং তোমার খেলা সেখানেই শেষ। আমি শুধু এতটুকুই বলছি যে এটি এমন কোনো জায়গা নয়, তাই চুপচাপ আমাকে অনুসরণ করো। জেন এরপর তাকে খাওয়ায়। কুডো চারপাশের জিনিস দেখে সারপ্রাইজড ছিল, কারণ তার মনে হয়েছিল যে পিট মানে গ্রাউন্ড শুধু কুড়ো দিয়ে তৈরি, কিন্তু বাস্তবতা অন্য ছিল। গ্রাউন্ডে সত্যিই শহর এবং খাবার অ্যাভেলেবল ছিল। জেন এরপর কুডোর নাম জিজ্ঞাসা করে এবং কুডোর নাম শুনে তার ভালোও লাগে। এরপর সে কুডোকে গ্রাউন্ড সম্পর্কে লেকচার দেওয়া শুরু করে। জেন এরপর জলভরা গ্লাসে একটি ব্ল্যাক ড্রপ অ্যাড করতে করতে বলে যে এখানে গ্রাউন্ডে আবর্জনা খুব দ্রুত জমা হয়, আর আবর্জনার সাথে সাথে ফিলিংস এবং ইমোশনও জমা হয়, যাকে আমরা অ্যানিমা বলি। অনেক সময় এই অ্যানিমা এনার্জিতে রূপান্তরিত হয়, যার ফলে বিভিন্ন ধরনের অ্যাবনর্মাল জিনিস ঘটে। তাদের মধ্যে একটি অ্যাবনর্মাল জিনিস হল ক্র্যাশ বিস্ট, যার মুখোমুখি আজ তুমি হয়েছিলে। ক্র্যাশ বিস্ট সবসময় নিজেদের সামনে দেখা যাচ্ছে। এটি শুনে কুডো সারপ্রাইজড ছিল। এক কথায় জেন আরও বলে, যেভাবে একজন শেফের কাছে তার প্রিয় ছুরি থাকে অথবা একজন লেখকের কাছে একটি কলম থাকে যা সে অনেক দিন ধরে যত্ন করে রেখেছে, তেমনি যদি তুমি কোনো অবজেক্টকে একই রকম শক্তি দিয়ে দীর্ঘদিন ধরে যত্ন করে রাখো তাহলে সেই অবজেক্টে অ্যানিমা চলে আসে। আমরা এই ধরনের অবজেক্টকে ভাইটাল ইনস্ট্রুমেন্টস বলি। কুডো শব্দ ছিল, কারণ রেস্টোও তাকে একই কথা এর আগে বলেছিল এবং এই সমস্ত কথা সত্যিও ছিল। জেন আরও বলে, যেহেতু ক্র্যাশ বিস্টের মূলও অ্যানিমা দিয়ে তৈরি, তাই তাদের কেবল ভাইটাল ইনস্ট্রুমেন্টস দিয়েই হারানো যায়। এটি শুনে কুডো ইমোশনাল হয়ে যায়। এরপর আমরা দেখি যে জেনকে কেউ তার নেকব্যান্ডের মাধ্যমে কন্ট্যাক্ট করছিল। এরপর সে সেখান থেকে উঠে যেতে শুরু করে এবং তখনই কুডো বলে, জেন শোনো, এই কথা আমার আগে বলা উচিত ছিল, কিন্তু তুমি আমার জন্য যা করেছ তার জন্য ধন্যবাদ। আর যদি তুমি আমাকে বলো যে উপরে কিভাবে যেতে হবে, আমি কিছু সময়ের জন্য ট্রেনার হতেও প্রস্তুত। এটি শুনে জেন মুচকি হাসে এবং তাকে টাকা ভর্তি একটি থলে দেয়, যা সে কুডোর জামাকাপড় বিক্রি করার পর পেয়েছিল, কারণ কুডো সেই পোশাক পরে এমনিতেও গ্রাউন্ডে ঘুরতে পারত না। আর যখন কুডো জানতে পারে যে ডাক্তার এবং খাবারের টাকাও জেন সেই টাকা থেকেই দিয়েছে, তখন কুডোর খুব রাগ হয়। আর যেই সে ভাবছিল যে যখন তার জানা যাবে যে উপরে কিভাবে যেতে হবে, তখনই একটি বিড়াল আসে এবং কুডোর টাকা ভর্তি থলে মুখে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। কুডো তার পিছু নেয় এবং পিছু নিতে গিয়ে কিছুটা দূরে সে একটি পাখি দেখতে পায়। সেই সময় সেই পাখিটি একজন লোক ধরেছিল, যা কুডো দেখতে পায় না, আর সে সেই পাখিটি ছিনিয়ে নিয়ে সেই বিড়ালটিকে ধরে ফেলে। এরপর যার পাখিটি ছিল সে বলে, এটা আমাকে ফেরত দাও। কুডো মনে করে সে টাকার কথা বলছে, তখন কুডো বলে,
এটা আমার। যদি তোমাদের মনে থাকে এপিসোড ক এর শুরুতে অ্যাংজিন কাউকে কল করে, তাহলে আমি বলে দিচ্ছি যে এই লোকটা সেই লোকটাই। এই লোকটা এরপর বলে, আমি টাকার কথা বলছি না, আমি সেই শাড়ির কথা বলছি। ডো বলে, তুমি এই সামান্য শাড়ির জন্য এত বিরক্ত হচ্ছ? এটা শুনে লোকটা ডোর হাত থেকে সেই শাড়িটা কেড়ে নেয় এবং সেটাকে ভালোবাসতে শুরু করে। এটা দেখে ডো ভাবে এই লোকটা করছেটা কি, কিন্তু তখনই তার নজর লোকটার জামায় থাকা চিহ্নের উপর পড়ে, যেটা ডো অ্যাংজিনের উপরেও দেখেছিল। আর এই মুহূর্তেই ডো বুঝতে পারে যে এই লোকটাও একজন ট্রেনার। এরপর আমরা দেখি যে লোকটা তার স্টিক ট্রান্সফর্ম করে ফেলে এবং ডোকে তার শাড়ি দিয়ে শিক্ষা দিতে প্রস্তুত ছিল। এই লোকটা এরপর কিছু না ভেবেই ডোকে আক্রমণ করে, যেখান থেকে ডো অল্পের জন্য রক্ষা পায়। লোকটা একদম রাগে বলে, যদি তোমরা এভাবে লোকেদের মূল্যবান জিনিস চুরি করতে থাকো, তাহলে আমি এটাই বুঝব যে তোমরা চাও যে লোকে তোমাদের মারুক। নিজের নাম শুনে ডো বলে, তুমি আমার নাম জানলে কি করে? তাহলে কি তুমিও একজন ট্রেনার, তাই না? এরপর একজন লোক বলে, আমার নাম জাঙ্কা আনিজুকু এবং আমি আকুটা ক্লিনার্সের সাথে আছি। অ্যাংজি আমাকে তোমার সম্পর্কে কিছুটা জানিয়েছে এবং সে আমাকে কাজের বিষয় সব কিছু শিখিয়ে দিতে বলেছে, কিন্তু আমি এটা ভাবিনি যে আমাকে তোমাকে শুরু থেকেই বেসিক শিষ্টাচারও শেখাতে হবে। কেউ কি তোমাকে এটা শেখায়নি যে যদি তুমি কারো জিনিস চুরি করো তাহলে তুমি মার খাবে? ডো বলে, আমি কেবল সেই টিকটিকিটাকে ধরার জন্য সেই স্টিকটা নিয়েছিলাম। জাঙ্কা ডোকে বলে, যাও তোমার বাবা মাকে বলো যে তারা তোমাকে ভালোভাবে পড়ায়নি। এতক্ষণে ডো রেগে যায় এবং সে মনে মনে বলে, কি বোকা ইনসান, এর সাহস কি করে হলো আমার লালন পালনের উপর প্রশ্ন তোলার? এ না আমাকে এবং রেচটোকে সম্পর্কে কিছু জানে। এতক্ষণে আমরা একটি ছোট ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে রেচটো ডোকে বলে যে যদি তুমি চাও যে লোকেরা তোমার কথা শুনুক, তাহলে তোমাকে কম্প্রোমাইজ করতে শিখতে হবে। যদি তুমি এভাবে ছোট ছোট বিষয় রাগ করতে থাকো, তাহলে একদিন চিওয়া তোমাকে ছেড়ে চলে যাবে। তাই নিজের মাথা ঠান্ডা করে এটা ভাবো যে সামনের লোকটা কি ভাবছে। এটা ভাবতে ভাবতেই ডো অ্যানালাইজ করতে শুরু করে যে এই লোকটা রেগে আছে কারণ সে এটা ভাবছে যে আমি তার মূল্যবান জিনিস চুরি করেছি। যদি আমার সাথেও এমনটা হয় এবং কেউ আমার গ্লাস চুরি করতে চায়, তাহলে স্বাভাবিকভাবেই আমিও রেগে যাব। এরপর ডো জাঙ্কার কাছে ভালোভাবে ক্ষমা চায়। এটা দেখে জাঙ্কারও রাগ শান্ত হয়ে যায় এবং সেও এরপর বলে যে তোমাকে এভাবে ভয় দেখানোর জন্য আমাকে ক্ষমা করো। জাঙ্কার কথা শুনে ডো রিয়েলাইজ করে যে সম্ভবত জীবনে সে প্রথমবারের মতো কারো সাথে শান্তিতে সমঝোতা করেছে। জাঙ্কা বলে, তাহলে তুমি ট্রেনার জয়েন করতে যাচ্ছ, তাই না? আমাদের শুরুটা হয়তো ভুলভাবে হয়েছে, কিন্তু তোমার সাথে কাজ করতে মজা আসবে। জাঙ্কা এরপর জিজ্ঞেস করে, ডো, তোমার ভাইটাল ইনস্ট্রুমেন্ট কি? তোমার কাছে কোন পাওয়ার আছে? ডো বলে, সম্ভবত আমার গ্লাসগুলোই আমার ভাইটাল ইনস্ট্রুমেন্ট এবং আমাকে আমার পাওয়ার সম্পর্কে কিছু জানা নেই। জাঙ্কা বলে, তোমার গ্লাসগুলো খুব কুল। ডো ভাবে, এই লোকটা এখন কত আলাদা দেখাচ্ছে সে কিছুক্ষণ আগে যা ছিল তার থেকে। এটা এমনটা এই জন্য কারণ সে স্মাইল করছে। এই মুহূর্তে ডোয়ের মাথায় ক্লিক করে যে এটা অবশ্যই স্মাইলেরই কামাল। আর সে ভাবে, রেচটো তো আমাকে স্মাইল ঠিক করতে বলেছিল। একটা ছোট স্মাইলও যে কোনো মানুষকে বদলে দিতে পারে, কিন্তু আমি কি স্মাইল করতে পারবো? আমি প্র্যাকটিস তো অনেক করেছিলাম, তাই সম্ভবত আমি এটা করতেও পারবো। তাই ডো এই লোকটাকে তার বেস্ট স্মাইল দেয়। জাঙ্কা এতক্ষণে তাকে জিজ্ঞেস করে যে শেষ পর্যন্ত সে ট্রেনার জয়েন করার সিদ্ধান্ত কেন নিয়েছে। ডো এরপর তার ভয়ঙ্কর স্মাইলের সাথে, যেটা সে ভাবছিল যে তার সেরা স্মাইল, বলে, আমি সত্যি জয়েন করতে চাই না। যতক্ষণ না আমি আমার লক্ষ্যে পৌঁছাচ্ছি ততক্ষণ আমি ট্রেনারদের সাহায্য করব। ডো এর মুখ দেখে জাঙ্কা আবার রেগে যায়। এখন ডো এর এটা বুঝতে পারছিল না যে সে এত রেগে যাচ্ছে কেন। সে তো তার জীবনের সেরা স্মাইল দিয়েছে তাকে। সে আবার ভাবছিল যে সম্ভবত তার চোখগুলো অনেক বড় হবে এবং তুমি এখন নিজের লক্ষ্যের বিষয়ে এমন মজার মুখ করে বলছো, তার মানে তোমার লক্ষ্যের কোনো মানে নেই। এটা শুনে ভাই ডো এখন একদম ফায়ার। একদিক জাঙ্কা তার স্টিক ট্রান্সফর্ম করে এবং অন্যদিকে ডো আবর্জনা স্তূপ থেকে স্টিক তুলে সেটাকে ট্রান্সফর্ম করে ফেলে। এটা দেখে জাঙ্কা বলে, তোমার ভাইটাল ইনস্ট্রুমেন্ট তোমার গ্লাস, তাই না? তাহলে কি আমি স্বপ্ন দেখছি? এর মানে তোমার আসল ক্ষমতা যে কোনো অবজেক্টকে টাচ করে তাকে ভাইটাল ইনস্ট্রুমেন্টে কনভার্ট করে দেওয়া। ডো এর ক্ষমতা দেখে জাঙ্কা বুঝে গিয়েছিল যে অ্যাংজিন কেন তাকে ন্যাচারালি ট্যালেন্টেড বলেছিল, কিন্তু তবুও জাঙ্কা কনফিডেন্ট ছিল যে ডো যতই ন্যাচারালি ট্যালেন্টেড হোক না কেন, সে তার মতো মিডিওকারকে কখনো হারাতে পারবে না।
আর এই কথার মাঝেই জাঙ্কা কখন তার স্টিকটা উপরে বাতাসে উড়িয়ে সোজা ডোয়ের কাছে ফেলে দেয়। এখন এই পয়েন্টে ডো কোনোভাবে জাঙ্কার আক্রমণ থেকে বাঁচতে পারছিল, কিন্তু এরপর জাঙ্কার 100-200 আক্রমণ ডিফেন্ড করার পর ফাইনালি ডো জাঙ্কাকে আক্রমণ করে, যেটা স্বাভাবিকভাবেই জাঙ্কা বাঁচতে পারে, কিন্তু এই সময় জাঙ্কার মুখে কিছু একটা লেগে যায়। এরপর জাঙ্কা তার স্টিকের আক্রমণ দিয়ে ডোকে ফাইনালি মাটিতে ফেলে দেয়। এরপর জাঙ্কার মনোযোগ যা তার মুখে লেগেছিল সেটার উপর যায়, এবং যখন সে সেটা ছুঁয়ে দেখে যে সেটা কি, তখন সে জানতে পারে যে সেটা ছিল পটি। আর জাঙ্কা যে প্রতিক্রিয়া দিয়েছিল সেটা অবশ্যই মজাদার ছিল। এরপর ডো মাটি থেকে উঠে দাঁড়ায় এবং জাঙ্কা দেখে যে ডো যে স্টিকটা তুলেছিল সেটা ছিল একটা টয়লেট প্লাঞ্জার। এই মুহূর্তে ডো পুরোপুরি জোশের মধ্যে ছিল এবং ডো বুঝতে পারছিল না যে জাঙ্কা এমন প্রতিক্রিয়া কেন দিচ্ছে। এরপর ডো সেই প্লাঞ্জারটা বাতাসে ঘুরিয়ে জাঙ্কাকে আক্রমণ করার চেষ্টা করতে থাকে, এবং জাঙ্কা বেচারা কোনোমতে সেই প্লাঞ্জার থেকে বের হওয়া পটি থেকে নিজেকে রক্ষা করতে পারে। জাঙ্কার এই প্রতিক্রিয়া দেখে ডোয়ের খুব মজা লাগছিল। তার মনে হচ্ছিল যে এই জিনিসটা জাঙ্কার উপর দারুণ কাজ করছে। এরপর কি আর করা, ডো তাকে দৌড়াচ্ছিল এবং জাঙ্কা গলি গলি এদিক ওদিক পালাচ্ছিল। জাঙ্কা তাকে বারবার বলছিল, ভাই থামো থামো, টাইম আউট টাইম আউট, কিন্তু ডো কারো কথা শুনছিল না। সে এক হাতে প্লাঞ্জার নিয়ে জাঙ্কাকে তাড়িয়ে নিয়ে যাচ্ছিল। আর এই দৌড়াদৌড়ির মাঝেই এমন একটা মুহূর্ত আসে যখন জাঙ্কা পালাচ্ছিল এবং মাঝখানে একটি টিকটিকি ক্রস করে। সেটাকে রক্ষা করার জন্য সে লাফিয়ে এগিয়ে যায় এবং ফাইনালি ডো তার চেকমেট অ্যাটাক করে। এতে সে তার প্লাঞ্জার ঘোরায়, যেখান থেকে প্রচুর পটি এদিক ওদিক ছড়িয়ে পড়ে, এবং সেই পটি বা নোংরার কিছু 3-4টে ছিটে জাঙ্কার কাপড়েও লাগে। আর এই লড়াই শেষ হওয়ার কিছুক্ষণ পরেই অ্যাংজিন তার জিপ নিয়ে সেখানে পৌঁছে যায়। এরপর সে দেখে যে ডো বসে আছে এবং জাঙ্কা সেখানে আবর্জনার স্তূপের উপর শুয়ে আছে। আর যখন অ্যাংজিন এই সমস্ত কথা জানতে পারে, তখন তার খুব হাসি পায় যে ডো তার পটির বর্ষণের আক্রমণ দিয়ে জাঙ্কাকে নাড়িয়ে দিয়েছে। একদিক জাঙ্কা ভাবছিল যে আজ পর্যন্ত পটি নিয়ে তার এত অপমান আর কখনো হয়নি, আর অন্যদিকে ডো কোথাও না কোথাও শকড ছিল যে সে জাঙ্কার সাথে লড়াই করার জন্য পটিকে নিজের অস্ত্র বানিয়ে এত আত্মবিশ্বাসের সাথে তার সাথে লড়ছিল। তার মনে হচ্ছিল যে ডো তার চুলগুলো ডাই করিয়েছে। এরপর সে বুঝতে পারে যে এটা ডোয়ের চুলের ন্যাচারাল কালার। আর অন্যদিকে ডো মনে মনে খুশি হচ্ছিল যে একটি মেয়ে তার চুল নিয়ে খেলছে। অ্যাংজি এরপর জানায় যে তাদের পরের স্টপেজ ট্রেনারদের হেডকোয়ার্টার। এখানেই এপিসোডটি শেষ। যদি ভিডিওর এক্সপ্লেনেশন ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।